আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দেন। কেমন আছেন সবাই? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দেন। আজকে আমরা আলোচনা করব, আলোচনার টপিক আছে হচ্ছে আমাদের প্রোনাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, অর্থাৎ প্রোনাউন নিয়ে আলোচনা করব। তার আগে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানিয়ে দেন। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে কাইন্ডলি জানিয়ে দিবেন। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন, আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন ক্লাসের সঙ্গে। সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন করে ফেলেন। কেমন আছেন সবাই? আর আমরা যে ক্লাসগুলো আমরা রেগুলার করি, এখন পর্যন্ত যে ক্লাসগুলো করছেন সেই ক্লাসগুলোর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমাদের সলভিং ক্লাসের মাধ্যমে জিজ্ঞাসা করবেন। তো যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করব। এখন আমরা আজকে আলোচনা করব যে টপিকটা নিয়ে, তার নাম হচ্ছে কি প্রোনাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। আচ্ছা, যাই হোক, তো যারা যুক্ত হয়েছেন এখন পর্যন্ত আমাদের সঙ্গে সকলকে অনুরোধ করব, আজকে আমাদের লাস্ট ফ্রি ক্লাস। মানে আজকে আমরা যারা ওপেন পেজে আমরা যে ক্লাসগুলো থাকে 3টা ক্লাস, আমরা আগের 2টা ক্লাস রেখেছিলাম আর আজকে হচ্ছে 3 নাম্বার লাস্ট ক্লাস বলা যায়। মানে আজকেই হচ্ছে আমাদের যে ফ্রি, যেটা আর কি ওপেন পেজে রাখা, সেটা হচ্ছে লাস্ট ক্লাস। তো যারা যুক্ত হয়েছেন আপনারা ধারাবাহিকতা রক্ষার জন্য আগের যে 2টা ক্লাস ছিল সেটাও যারা শেয়ার দিয়েছেন আর আজকের ক্লাসটাও আপনারা একটু সবাই শেয়ার দিয়ে দেন। আমাদের সবাই আজকের ক্লাসটি একটু শেয়ার দিয়ে ডান লিখে দেন, সবাই শেয়ার দিয়ে ডান লিখে দেন। ওকে, তাহলে আমরা ক্লাস যে অংশটা সেটা করব। দিনা মৃধা প্রশ্ন করছে, স্যার নাউনের নেক্সট পার্ট নিয়ে নাউনের বেসিক অংশ করছে, এরপরে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো সলভ করবেন, অর্থাৎ বেসিক যে অংশটা সেটা করছি। আচ্ছা, এখন যেটা বলছিলাম, সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন এবং আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এটাও একটু কমেন্টে জানিয়ে দেন। ওকে, আচ্ছা, তো আর কথা না বাড়াই আমরা আমাদের ক্লাসে শুরু করবো। আজকে আমরা আলোচনা করব কি প্রোনাউন। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন যেটা আসবে সেটা হচ্ছে প্রোনাউন কত প্রকার। আপনাদের একটা প্রশ্ন থেকে থাকে যে স্যার প্রোনাউন কত প্রকার, তাহলে আমরা যদি নিতে পারি তাহলে প্রোনাউনটা হচ্ছে কি, প্রোনাউন কত প্রকার? সাধারণত এটাকে ধরা হয়ে থাকে 8 প্রকারের। ওকে, 8 প্রকার। যদি আমরা সেটাকে বলি ডিটেলস, তাহলে হচ্ছে there are 8 kinds of প্রোনাউন। ওকে, আচ্ছা, এই প্রোনাউন গুলা থেকে আমরা মূলত একটা ভাগে ভাগে কাজ করব। তো যাদের কাছে মাস্টার বইটা আছে তারা আমাদের যে নিয়মিত অংশ সেই বইয়ের পেজ নাম্বারটা আমি উল্লেখ করে দিই কোন জায়গা থেকে আমরা শুরু করব। সেটা হচ্ছে প্রোনাউন, আমাদের যে অংশটা সেটা হচ্ছে পেজ নাম্বার 56, অর্থাৎ 56 পেজ থেকে শুরু করবেন টপিক ওয়াইজ। পেজ নাম্বার হচ্ছে মাস্টার বই 56, 56 পেজ। ওকে, আচ্ছা, সবাই একটু শেয়ার দিয়ে ডান লিখে দেন, সবাই একটু শেয়ার দিয়ে ডান লিখে দেন যারা যারা শেয়ার দিয়েছেন।
ওকে, ক্লাসটি শেয়ার দিয়ে একটু ডান লিখে দেন। আচ্ছা, তাহলে প্রোনাউন কত প্রকার স্যার? প্রোনাউন আমার সাথে কমেন্টে এভাবে লিখে ফেলবেন যে প্রোনাউন 8 প্রকার। এগুলো কিন্তু সব প্রিভিয়াস কোশ্চেন আকারে আসছিল। তাহলে প্রোনাউন কত প্রকার এটা একটু আমরা সবাই প্রশ্ন আকারে করে দেই। ওকে, আচ্ছা এখন ধরেন এই যে যতগুলো প্রোনাউন করছি আমরা, তার মধ্যে একটা একটা পার্ট যদি আমরা যাই, নাম্বার 1 যেটা পাবো আমরা সেটা হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। ওকে, তো এই যে পার্সোনাল প্রোনাউন গুলা যখন আমরা দেখি একটা একটা করে, পার্সোনাল প্রোনাউনটার ডিটেলস ইনশাআল্লাহ আজকে দেখবো। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ পার্সোনাল প্রোনাউন? অনেকের মধ্যে একটা ধারণা থাকতে পারে যে হ্যাঁ, পার্সোনাল প্রোনাউন মানে মনে হয় কোনো ধরনের পার্সনকে নির্দেশ করে, কোনো ব্যক্তিকে নির্দেশ করে, আমরা এটা মনে করি। বাট ব্যক্তিকে কিন্তু এভাবে যে ডিরেক্টলি নির্দেশ করে বিষয়টা কিন্তু এমন না। এটা ব্যক্তি ছাড়াও বস্তুকেও নির্দেশ করতে পারে, বিশেষ করে থার্ড পার্সনের ক্ষেত্রে। আচ্ছা, এখন এই পার্সোনাল প্রোনাউন কত প্রকার? আপনারা জানেন পার্সোনাল প্রোনাউন হচ্ছে 3 প্রকারের, তাই না? আচ্ছা, এখানে কিন্তু ডিটেলস আকারে পেজ নাম্বারে দেওয়া আছে। 56 নম্বর পেজ যাদের কাছে আছে তারা বের করতে পারেন, বাট ওইভাবে দেওয়া নেই। আমরা প্রশ্ন আকারে করতে করতে যাই যদি, এখানে 8 প্রকার লেখা আছে ডিরেক্টলি। আচ্ছা, এর মধ্যে প্রথমে আমরা ইউজ অফ পার্সোনাল প্রোনাউন নামে একটা কথা আছে, পেজ নাম্বার 57 তে চলে যাব। আমি যদি একটা একটা করে, যেহেতু প্রকার ভেদ এটা আমরা ডিটেলস করব। আচ্ছা, সবাইকে অনুরোধ করেছিলাম যে সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে দেন এবং ক্লাসটি শেয়ার দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে দেন। আচ্ছা, যেটা বলছিলাম যে পার্সোনাল প্রোনাউন যেটা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, এখন এই ব্যক্তিকে নির্দেশ করার ক্ষেত্রে আমরা পার্সোনাল প্রোনাউনকে কয়েকটা ফর্মে ভাগ করতে পারি। আচ্ছা, তার মধ্যে একটা হচ্ছে আপনি পাবেন কি, সেটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, যেটাকে আমরা বলে থাকি। আমি এটা একটু পার্ট বাই পার্ট নিচ্ছি। একটা পাবো আমরা সাবজেক্টিভ, একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম পাবো, একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম পাবো, একটা পাবো হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম পাবো, আর একটা পাবো পজেসিভ। ওকে, তাহলে এই যে 3টা ফর্ম আমরা যেটা দেখেছি, যে টোটাল ফর্ম গুলা যদি একটা একটা করে ভাগ করি, পার্সোনাল প্রোনাউনের যতগুলো ফর্ম আছে এই ফর্ম গুলা এক একটা ভাগ আকারে আছে। এখন এই ভাগগুলা যখন আপনি দেখতে পাবেন যে একটা একটা করে আছে, তো আমরা যদি একটা পার্ট বাই পার্ট নিয়ে থাকি এটাকে, যে পার্সোনাল প্রোনাউন গুলো আসলে ভাগগুলা কেমন আসে। আচ্ছা, এখন দেখেন, তো এই পার্সোনাল প্রোনাউনের মধ্যে আমরা একটা পাবো যার নাম হবে ফার্স্ট পারসন। ওকে, কি থাকবে ভাইয়া? ফার্স্ট পারসন। এই ফার্স্ট পারসনটা কি আপনারা সবাই এটাকে মুখস্থ করছেন যে ফার্স্ট পারসনটা কি কি হতে পারে আমাদের? তো ফার্স্ট পারসনের মধ্যে কি ছিল ভাইয়া? আই, আর একটা ছিল কি? উই। ডিটেলস আপনি যদি সাধারণভাবে চিন্তা করেন, অনেকে এটাকে মুখস্থ করে রাখে। ফার্স্ট পারসন কি? স্বাভাবিক চিন্তা করেন, যদি কোনো কিছু ঘটে সবার ফার্স্ট যে বা যারা জানে তারা হয় ফার্স্ট পারসন। যেমন আমার মাথায় এখন ব্যথা হলে সবার আগে আমি জানি, এজন্য আমি হই ফার্স্ট পারসন। আর যদি আমরা অনেকে এখন একসঙ্গে থাকতাম তাহলে বিষয়টা এমন যে অনেকে একসঙ্গে আছি, সুতরাং সেক্ষেত্রে সবাই মিলে জানবো। যেমন আমরা 20 জন যদি একটা জায়গায় বসে থাকি, হঠাৎ যদি সেখানে একটা পাখি উড়ে আসে, আমরা সবাই জানবো। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ফার্স্ট পারসন। এই জন্য কোনো কিছু ঘটলে সবার ফার্স্ট যে বা যারা জানে তারা হয় ফার্স্ট পারসন। তাহলে আই এবং উই ফার্স্ট পারসন। আচ্ছা, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। আর আই থেকে আমরা জানি সেটা কি স্যার? মি। আর একটা হচ্ছে কি? আই থেকে মি, আর উই থেকে হচ্ছে আস। এই দুইটা পার্ট বাই পার্ট। তাহলে আই আর উই, আর মি, আস। আর যদি এখানে চিন্তা করি আমরা, অ্যাডজেক্টিভ হচ্ছে কি? একটা হচ্ছে মাই, আর একটা হচ্ছে আওয়ার। আর এইখানে যখন আসবে তখন একটা হচ্ছে মাইন, আর একটা হচ্ছে আওয়ার্স। ওকে, তো এই যে অংশটা আমরা দেখলাম ফার্স্ট পারসনের ক্ষেত্রে, যে ফার্স্ট পারসন হচ্ছে কতগুলা ভাগে ভাগে ভাগ করে দেওয়া আছে আমাদের। তার মধ্যে একটা পাবো আই এবং উই, আর একটা হচ্ছে মি অথবা আস, আর একটা হচ্ছে আমাদের এই যে মাই বা আওয়ার, আর আরেকটা ছিল হচ্ছে এই যেটা মাইন বা আওয়ার্স। ওকে, তো এটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন রিলেটেড যে অংশটা, আই এবং উই ফার্স্ট পারসন। আর সেকেন্ড পারসন কোনটা স্যার? সেকেন্ড পারসন কি বলেন তো? সেকেন্ড পারসনে চলে আসি। আমরা যাকে বলি সে হয় মূলত আমাদের সেকেন্ড পারসন। তাহলে আমরা যাকে বলি, তাহলে সেকেন্ড পারসন।
সেকেন্ড পার্সনটা কি আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে সেকেন্ড পার্সন হচ্ছে কি, সেকেন্ড পার্সনটা হচ্ছে ইউ। ইউ এর সাথে তার অবজেক্টিভ ফর্মটাও কি আছে স্যার, ইউ, এবং তার একটা পজিটিভ ফর্ম আছে সেটা হচ্ছে ইয়োর, এবং আরো একটা আছে সেটা কি স্যার, সেটার নাম হচ্ছে ইয়োর্স। এটা এখন আমাদের এইখানে একটা বিষয় আছে, সিনোনিম জেনে নেন। ইউ এর একটা সিনোনিম আছে, ইউ এর একটা সিনোনিম আছে, সেটা হচ্ছে টিএইচ ও ইউ। সবাই কমেন্টে লিখে ফেলবেন ইউ সিনোনিম। ইউ সমান সমান দাও। ইউ সমান সমান কি স্যার, দাও, যদি সেটা সাবজেক্টিভ ফর্ম হয়। ইউ সমান সমান কি হবে, দাও। ওকে, মাস্টার বইয়ের পিডিএফ আমরা অলরেডি দিয়েছি গ্রুপে, আপনারা যারা এখনো পাননি এটা বলা ঠিক না, কেউ এই ধরনের বলবেন না। আর গ্রুপে আমাদের রুটিন দেওয়া আছে, এপ্রিল মাসের রুটিনও আমাদের ক্লাস গ্রুপে দেওয়া আছে, যারা গ্রুপে যুক্ত আছেন তারা অলরেডি জানেন, বা অন্যরা একটু কমেন্ট করে দেন আসলে আপনারা জানেন কিনা। কেমন, যারা অন্যরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা একটু বলে দেন তো যে জানেন কিনা, যে যে প্রশ্নগুলো অনেকেই করতেছে এই প্রশ্নগুলো একটু নিবেন। আচ্ছা, তাহলে বলছি স্যার ইউ এর একটা সিনোনিম কি, দাও, আর যদি সেটা অবজেক্টিভ ফর্ম হয় এই যে সেটাকে বলে থি। অবজেক্টিভ ফর্ম কি, থি। এই জন্য উইলিয়াম শেক্সপিয়ার বলছিলেন শ্যাল আই কম্পেয়ার থি, তার একটা বিখ্যাত কবিতা, মানে আমি কি তোমাকে তুলনা করতে পারি। আর এই যে ইউর দেখতেছেন সেটা মূলত হচ্ছে দাই। দাই সক্রেটিসের বিখ্যাত ডায়লগ, নো ডাই সেলফ। নো ডাই সেলফ মানেই হচ্ছে নো ইয়োর সেলফ। তাহলে এইটা, আর সর্বশেষ যেটা পাবো সেটা হচ্ছে থাইন। এটাকে মুখস্থ করে ফেলবেন, প্রয়োজনে কমেন্ট করে এখনই বারবার লিখে ফেলেন, দেখবেন এখানেই মোটামুটি পড়াটা হয়ে যাচ্ছে আপনার। তাহলে আমরা যদি এখানে দেখি এটা হচ্ছে একটা, আর যদি দেখি এটা হচ্ছে আরেকটা পার্ট, আর এইটা হচ্ছে আরেকটা পার্ট তার, এবং সর্বশেষ আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে এই পার্টটা। তাহলে টোটাল যে পার্টগুলা এটা হচ্ছে আমাদের পার্সন ভেদে ভেদে আসছে, যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর একটা কি স্যার, থার্ড পার্সন, টোটাল পার্ট বাই পার্ট আকারে আসছে। কেমন, এভাবে একটু কমেন্টে লিখে ফেলেন যে দাও মানে কি স্যার, দাও মানে হচ্ছে, দাও মানে ও যে দেখতে পারতেছেন ইউ। আপনি যদি কাউকে এখন বলতে চান যে দাও ইজ সো আনকাইন্ড, মানে কি তুমি খুবই নির্দয়, মানে ইউ আর সো আনকাইন্ড, তবে দাও দিলে কিন্তু আর দেওয়া যাবে না, অবজেক্টিভ থিম। হ্যাঁ, আচ্ছা, একজন বলছে স্যার কেমিস্ট্রি কেন অ্যাবস্ট্রাক্ট নাউন, অবে মানে ভার্ব। আচ্ছা, অবে মানে মানা, অবে হচ্ছে মানা, এটা হচ্ছে ভার্ব। যাই হোক, যেটা বলছিলাম তাদেরকে মুখে বলে দিই একটু, কেমিস্ট্রি কেন অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমিস্ট্রি হচ্ছে আসলে রসায়ন, আর রসায়ন হচ্ছে একটা বিদ্যা, এটা দিয়ে বিদ্যা বোঝায়, এটা দিয়ে কোনো বস্তু বোঝায় না। ওকে, আর সকল বিদ্যা, বিদ্যা কখনো দেখা যায় না, মানে কেমিস্ট্রি এটা ওয়ান কাইন্ড অফ নলেজ, তো এই জন্য এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। কেমিস্ট্রি মানে কিন্তু কেউ ভাববেন না শুধু রসায়ন, এটার নাম রসায়ন বিদ্যা। ওকে, আর এই বিদ্যা কখনো দেখা যায় না, তাই এইটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, এভাবে একটু সবাই সবাই একটু কমেন্টে লিখে ফেলেন যে এই ওয়ার্ডগুলো, বিশেষ করে নিচের লাইনটা সবগুলো লেখেন যে দাও থি দাই থাইন, দাও থি দাই থাইন, কারণ এটা পরীক্ষাতে আসছিল, ইউ এর সিনোনিমটা কি হবে সেটা পরীক্ষাতে আসছিল ভাইয়া। ওকে, সবাই একটু কমেন্টে লিখছেন, এটা এই অংশটুকু লিখছেন।
আচ্ছা, এইটুকু যদি বুঝতে পারি আমরা, এবার চলে যাবো আমরা থার্ড পার্সনে, যে আসলে থার্ড পার্সন জিনিসটা কি এবং সে কিভাবে কাজ করে, সে আমাদের কোন কোন কাজে ব্যবহৃত হয় এটা। আচ্ছা, এবার আসেন থার্ড পার্সনের বিষয়টা। বলছে দাও, থি দাও, থাইন থাইন, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যিনি প্রশ্ন করছেন যে অনেকগুলা বুঝি নাই, তিনি ওগুলাকে রেখে দিবেন, আমাদের সলভিং ক্লাস হবে খুব শীঘ্রই, ইভেন আগামীকালও একটা সলভিং ক্লাস হওয়ার সম্ভাবনা আছে। তো সলভিং ক্লাস হলে তখন এই বিষয়গুলো জিজ্ঞাসা করব, তখন আপনারা আপনাদের প্রশ্নগুলো সেখানে তুলে ধরবেন যখন সলভিং ক্লাস হবে। আচ্ছা, এখন যেটা বললাম, আমরা এবার চলে যাব থার্ড পার্সনে। তাহলে থার্ড পার্সন এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন ছিল, ফার্স্ট পার্সনের পর সেকেন্ড পার্সন, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের যে কাঙ্ক্ষিত থার্ড পার্সনে। এখন ধরেন থার্ড পার্সনের বিষয়টা কেমন। থার্ড পার্সনে আপনারা সবাই জানেন যে থার্ড পার্সনে একটা পার্ট বাই পার্ট বেশ কয়েকটা আছে। তার মধ্যে আমাদের আছে হি, আছে শি, আছে দে, আমার সঙ্গে এগুলা লিখে ফেলতে পারেন তাহলে সুবিধা হবে আপনাদের, আছে ইট, এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে ওয়ান। আচ্ছা, এখন এই যে হি শি, হি থেকে আপনারা জানেন তার একটা অবজেক্টিভ ফর্ম কি আছে স্যার, হিম। শি থেকে আছে হার, দে থেকে আছে দেম, আছে ইট থেকে আছে ইট, এবং ওয়ান থেকে আছে ওয়ান। এই যে কটা আমরা লিখলাম এখন পর্যন্ত, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম। এবার আসেন যদি আমরা এটার অ্যাডজেক্টিভ ফর্মে যাই, তাহলে আমাদের লিখতে হবে হিজ। ওকে, তাহলে এখানে হচ্ছে হিজ, এখানে হচ্ছে হার, এখানে হচ্ছে দেয়ার, আর এখানটায় হচ্ছে ইট, সাথে অবশ্যই একটা এস, আর ওয়ানের সাথে একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে ওয়ান্স। আচ্ছা, আর এই জায়গাটায় যখন আসবেন পজিটিভে হিজ, এখানে আছে হার্স, আর দেয়ার এটা আছে দেয়ার্স, এবং বাকি দুইটার পজিটিভ ফর্মটা নেই। এই হচ্ছে আমাদের টোটাল আজকে পারসন, যেটা পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ওকে, সেটা তাহলে পার্সোনাল প্রোনাউনের প্রশ্নগুলা এটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের যে সাধারণ রুল বা নিয়ম সেটা আমরা দেখলাম। এখন পরীক্ষাতে গিয়ে এই পারসন আকারে প্রশ্নটা আসে সবচাইতে বেশি অ্যাডজেক্টিভ ফর্ম গুলা থেকে। আর আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে ওই যে দাও, থি, দাই, থাইন, ইউ এর সিনোনিম আকারে, মানে যেই জায়গা আপনি ভুল করতে পারেন, হিসাবটা হচ্ছে তাই। তো এই পর্যন্ত এইটুকু ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্টে জানিয়ে দেন, ততক্ষণে আমরা এই পার্সোনাল প্রোনাউন ব্যবহারের নিয়মটা দেখে আসবো। তাহলে পার্সোনাল প্রোনাউন ব্যবহারের নিয়ম যেটাকে আমরা যদি বলি তাহলে বলতে হবে ইউজেস অফ পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউনের ব্যবহার, ওকে, এটা আমাদের দেখতে হবে যে পার্সোনাল প্রোনাউন ব্যবহার হয় কিভাবে। এখন খেয়াল করেন, পার্সোনাল প্রোনাউনের কাজই হচ্ছে পার্সনকে ইন্ডিকেট করা, সাধারণত আমরা মনে করি, বাট এইখানে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে, পার্সোনাল প্রোনাউন শুধু পার্সনকে ইন্ডিকেট করে না, তবুও হিসাবটা হচ্ছে যদি কখনো দেখেন ইতিবাচক অর্থ প্রকাশ করছে, তাহলে আমরা সেটাকে একটা রুলে নিতে পারি, সেটা হচ্ছে ইতিবাচক বা পজিটিভ অর্থ প্রকাশ করলে, হ্যাঁ, তাহলে ইতিবাচক, এটাকে নিলাম যে ইতিবাচক অর্থ প্রদান করলে, ইতিবাচক অর্থ প্রদান করলে আমাদের কি করতে হবে, পার্সোনাল প্রোনাউন হিসাবে যেটা করতে হয়, ইতিবাচক যদি হয় তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে 2, 3, 1 এই নামে একটা ছন্দ আমরা মিলাই রাখি, মানে ফার্স্ট পারসন আগে, তারপরে সেকেন্ড পারসন, এরপরে থার্ড পারসন, মানে আই অথবা উই আগে, তারপরে ইউ, এবং তারপরে আমাদের যে বাকি যারা থাকে, যে হি অথবা শি অথবা দে অথবা ইট ইত্যাদি ইত্যাদি যেটা থাকবে। এখন ইতিবাচক অর্থ প্রকাশ যখন করে, আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন একটা পজিটিভ ঘটনা ঘটছে, সেখানে যদি সবার আগে আপনি নিজের নামটা বলেন ফার্স্ট পারসন হিসাবে, তখন সবাই বলবে কি নিজের ঢোল নিজে পিটাচ্ছ। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে কি, আমাদের সামনে যিনি থাকবেন, মানে ইউ বলতে একজন থাকবে যে তুমি, তখন তাকে খুশি করার জন্য, তেল মারার জন্য, তখন আমাদের মনে রাখতে হবে যে আমরা ফার্স্টে তার নামটা উল্লেখ করব, তারপরে অন্য যে হাজির নেই তার কথা, এবং সর্বশেষ গিয়ে আমার কথা উল্লেখ করব, মানে নিজের ঢোল নিজে পিটাবো না। ইটস পজিটিভ কনসিয়াসনেস, অর্থাৎ এটা হচ্ছে একটা মানে ইতিবাচক সচেতনতা যে আমরা এখানে নিজের ঢোল নিজে পিটাবো না, ম্যানার দেখাবো, ইটস ম্যানার।
যে সর্বশেষ পজিটিভ কিছু হলে নিজের নামটা শেষে বলতে হবে এবং সামনে যে থাকে তার নামটা ফার্স্টে বলতে হবে। ঠিক সেম ভাবে অন্যায় কিছু হলে, ভুল কিছু হলে, অস্বাভাবিক কিছু হলে তখন আমরা কি করব, নিজের নামটা, নিজের অন্যায়টা, নিজের ভুলটা সবার ফার্স্টে স্বীকার করব। ইটস ম্যানার, অর্থাৎ নিজের নামটা সবার প্রথমে ব্যবহার করব। তো যাই হোক, ধরেন আমরা একটা সেন্টেন্স এখানে লিখে দিই যেখানে বলা হচ্ছে, আপনারা জাস্ট এরকম লিখবেন পজিটিভ মিনিং 1 2 3 1, পজিটিভ সমান সমান 2 3 1, জাস্ট এভাবে রাখতে পারেন, পজিটিভ সমান সমান 2 3 1। যেমন ধরেন এখানে লেখা আছে, আমরা যদি একটা সেন্টেন্স সরাসরি এক্সাম্পল এখান থেকেই নেই, ধরেন ফার্স্ট একটা 116 নাম্বার একটা প্রশ্ন আছে যেখানে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, বলছে ইউ, হি অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তো এই যে এখানে দেখেন ইউ সেকেন্ড পারসন, তো বলছে ইউ, তারপরে বলা ছিল কি ইউ এর পরে বলছে হি অ্যান্ড তারপরে বলছে কি আই, তাহলে আইটা ফার্স্ট পারসন সবার শেষে। এখন এখানে অর্থ পজিটিভ বা স্বাভাবিক বাক্য, এই জন্য ওয়ার প্রেজেন্ট, তারপরে বললাম ইন দ্য ক্লাস। তো আমরা যেটা দেখলাম এটা সাধারণ একটা বাক্য, স্বাভাবিক অর্থ দিচ্ছে, এই জন্য ফার্স্ট পারসন প্রথমে, সরি সেকেন্ড পারসন প্রথমে, তারপরে থার্ড পারসন এবং সর্বশেষ ফার্স্ট পারসন, যেটা 2 3 1 এর যে নিয়মটা সেটা বসছে। অর্থাৎ পজিটিভ মিনিং প্রদান করলে আমরা সেক্ষেত্রে 2 3 1 এটা প্রকাশ করব, আর যদি পজিটিভ মিনিং না দিয়ে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, অন্য নিয়ম ফলো করব। তাহলে পজিটিভের জায়গায় আমরা যদি দেখি এখন নেতিবাচক অর্থ প্রদান করে, ইতিবাচকটা বাদ, এবার আমরা নেতিবাচকটায় চলে আসি। তো ধরেন যদি নেতিবাচক অর্থ প্রদান করে কোথাও, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, নেতিবাচক অর্থ দিলে তাহলে আমরা এটাকে নিতে পারি স্যার নেতিবাচক। হ্যাঁ, নেতিবাচক অর্থ প্রদান করলে তখন আমাদের নিয়মটা আসে কি, সবার ফার্স্টে নিজের নামটা চলে আসে, মানে 1, তারপর হচ্ছে দ্বিতীয় ব্যক্তি 2 এবং সর্বশেষ 3 নাম্বার যে ব্যক্তি থার্ড পারসনের নামটা আমরা উল্লেখ করে থাকি। তবে এখানে একটা কথা আছে, অনেক সময় অপশন ভেদে এটা 1, তার পরবর্তীতে 3, তারপরে 2 এটাও হতে পারে, কারণ আমার সামনে যিনি আছেন তাকে ছোট করে ডিরেক্টলি কথা বলার প্রয়োজন নেই, এভাবে করেও করতে পারবেন, দুইটা অপশন। হ্যাঁ, আপনারা যদি দেখেন একটা হচ্ছে আমরা বলছি যে যখন দেখবেন নেতিবাচক, এখানে অলরেডি দেওয়া আছে এটা, যে যদি নেতিবাচক অর্থ প্রদান করে তাহলে 1 2 3 আমরা এটা করব, এবং তবে এই ক্ষেত্রে 1 3 2 নিয়মটিও ব্যবহার করা যায়, তবে 1 2 3 বেশি প্রচলিত এখানে, এরকম একটা কথা আছে। তো যাই হোক, আপনারা জাস্ট মনে রাখবেন যদি নেতিবাচক অর্থ প্রদান করে, যেমন ধরেন কোন একটা সেন্টেন্সে লেখা আছে এরকম করে, আমরা যদি প্রিভিয়াস কোশ্চেন দেখি সেখানে বলা হচ্ছে কি 1 নম্বরে আমরা দিলাম ফার্স্টে যে আই কমা দিয়ে তারপরে ব্যবহার করলাম কি যে ইউ অ্যান্ড, তারপরে হি ওয়ার গিলটি, মানে আমি, তুমি ও সে আমরা হচ্ছে দোষী। তাহলে নেতিবাচক অর্থ প্রদান করলে প্রথমে ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন, তারপরে হচ্ছে আমাদের থার্ড পারসন, যেখানে আমরা 1 এবং তারপরে 2 এবং সর্বশেষ 3 এই হিসাবে যেতে পারবো। ইতিবাচক অর্থ প্রদান করলে তখন উপরের নিয়মটা, নেতিবাচক অর্থ হলে এভাবে লিখবেন, নেতিবাচক অর্থ মানে 1 2 3, ইতিবাচক হচ্ছে কোনটা হবে, ইতিবাচক অর্থ প্রদান করলে তখন আমরা ওই যে দেখে আসছি 2 3 1। একটু কমেন্টে এভাবে লিখে ফেলেন, এবং এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা পার্সোনাল প্রোনাউনের ইউজেস সেটা একটু বলে ফেলেন। এরপরে আপনি মাস্টার বইয়ের আমাদের যে পেজ, আমি কিন্তু মাস্টার বইয়ের এখন পেজ নাম্বার কত 57 পেজের একটা রুল আছে সেটা আলোচনা করেছি, আপনারা এক্সাম্পল গুলো এখান থেকে করে নেবেন, এবং 58 পেজে যে রুলসটা আছে সেটাও করেছি, ওকে, এটাও করে নেবেন। এরপরে চলে যেতে হবে আমাদের 59 নাম্বার পেজ, ওকে 59 একটা পেজ আছে, 59 নাম্বার পেজে কি বলছে, এখানে একটা নিয়ম আছে, লেট প্লাস, লেটের পরে সর্বদা অবজেক্টিভ ফর্ম বসে। হ্যাঁ, লেটের পরে সর্বদা অবজেক্টিভ ফর্ম বসে, এটা আমরা সবাই জানি। এই জন্য ধরেন আপনি জাস্ট লিখবেন লেট প্লাস অবজেক্টিভ ফর্ম, কমেন্টে কি লিখবেন, লেট প্লাস অবজেক্টিভ ফর্ম। যেমন ধরেন আমরা কখনো লেট আই বলি না, কি বলবো, লেট মি গো, লেট মি কাম, তাহলে লেট আর মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তাই না? তাহলে হিসাবটা হচ্ছে স্যার এরকম, লেটের পরে সবসময় হি বলা যাবে না, হিম বলতে হবে, লেট দেম বলতে হবে, লেটস বলতে হবে, বা লেট আস বলতে হবে। তো হিসাবটা হচ্ছে লেটের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসবে। ক্লিয়ার কিনা এই পর্যন্ত বলেন? একজন বলছে সিনাহা জাহান অনন্যা বলছে স্যার গঠনটি আরো একবার বলেন।
দেখেন লিখে দিয়েছি, বলেছে কি যদি পজিটিভ অর্থ প্রদান করে তখন কি করব 2 3 1 এই রুলটা করতে হবে। অর্থাৎ ভালো কিছু হইলে সর্বদা আমার সামনে যে থাকবে, মানে তুমি বলে একজন থাকবে, তার নামটা আগে বলবো, তারপরে সেকেন্ড পারসন যেটা, অর্থাৎ আমার সামনে যে থাকবে শুধু সেকেন্ড পারসন, এরপরে থার্ড পারসন এবং সর্বশেষ নিজের নামটা। মনে রাখবেন ভালো কিছু হইলে নিজের নাম সবার শেষে, খারাপ কিছু হইলে, অন্যায় কিছু ভুল হইলে নিজের নাম মানে ফার্স্ট পারসনটা সবার আগে ব্যবহার করব। এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানান। ওকে, হ্যাঁ, লেট প্লাস অবজেক্টিভ ফর্ম, যেখানে আমরা লেট মি গো দিছি, লেট আস, এরকম নিয়ম থাকবে। আচ্ছা এই নিয়মটা পড়লে তারপরে আমরা 59 নম্বর আরো একটা নিয়ম আছে, সেটা একটু দেখবো। সেখানে কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে প্রিপোজিশন যদি থাকে কোথাও, প্রিপোজিশন প্লাস, প্রিপোজিশনের পরে সবসময় কি বসবে স্যার, অবজেক্টিভ ফর্ম বসে। প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ ফর্ম এটা লিখে ফেলবেন। যেমন আমরা যদি বলি ডিভাইড the cake between, আমাদের যে প্রিপোজিশনটা হচ্ছে between, এখানে আমরা লিখবো ইউ, এটা অবজেক্টিভ ফর্ম, এন্ড আই বলা যাবে না, কি বলতে হবে স্যার, মি। এই হচ্ছে হিসাবটা, between you and me। অথবা there is nothing good to me, অথবা আমরা যখন অনেক সময় বলি যে give the pen, আমি যদি বলতাম তাহলে কথাটা এমন যে give the book, তারপরে টু হি বলা যাবে না, কি বলতে হবে, টু হিম। এরকম হিসাব যে প্রিপোজিশনের পরে কি বসে, অবজেক্টিভ ফর্ম বসে। এটা একটু মনে রাখবেন, প্রিপোজিশনের পরে কি বসবে স্যার, অবজেক্টিভ ফর্মটা বসবে, আমরা সেটা অনুসারে কাজ করব। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ, প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ ফর্ম। ওকে, দুই তিন একের পার্সন গুলা ভুল হয়েছে, কোনটা কোনটা, ইউ 2, এরপরে হি 3 এবং তারপরে 1। আচ্ছা অনেকের এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার 3 মনে হয় আগে আসবে, এটা একটা মনে করতে পারেন যে স্যার 3 মনে হয় আগে আসতে পারে। আগেই বলি এটা যেমন আমরা বলছি না এরকম রিভার্স হতে পারে, তো এইখানেও এটা রিভার্স হতে পারে। সেটা কেমন, আমি যেমন এখানে লিখছি যে 2, তারপরে লিখছি 3, তারপর হচ্ছে 1, যেটা নিয়ে অনেকে বারবার কমেন্ট করছেন, সেটাকে বলে রাখি তাদেরকে। এখানে ফ্যাক্ট এই দুইটা না, ফ্যাক্ট হচ্ছে 1 1 কোথায় আছে, নেগেটিভ কিছু হলে 1 সবার শেষে থাকবে, এরা চাইলে জায়গা পরিবর্তন করতে পারবে। ঠিক সেম ভাবে পজিটিভ কিছু হইলে, যদি পজিটিভ কিছু হয়, দেখেন এটা হচ্ছে নেগেটিভ একটা কিছু, সরি পজিটিভ কিছু হইলে 1 সবার শেষে থাকবে, আর নেগেটিভ কিছু হইলে, পজিটিভের জায়গায় নেগেটিভ হইলে তখন কি করব, তখন 1 সবার শুরুতে থাকবে। তবে এইখানে কথা হচ্ছে 1 শুরুতে থেকে 2 3 চেঞ্জ হতে পারে, হিসাবটা এমন। অর্থাৎ প্রথম রুলটা অনুসারে যেখানে আপনারা দেখছেন যে 2 3 1, অথবা এটাকে করতে পারেন 3 2 1, এটা হচ্ছে কোথায়, নেগেটিভের ক্ষেত্রে, যে নেগেটিভ অর্থ দিলে এমনটা হবে। আর যদি পজিটিভ দিয়ে থাকে কখনো, সরি এটা হচ্ছে পজিটিভ অর্থ যদি দেয়া থাকে তাহলে এটা, আর নেগেটিভ অর্থ হইলে 1 সবার শুরুতে থাকবে, 2 3 হতে পারে, অথবা 1 শুরুতে থেকে 3 2 হতে পারে। এটা হচ্ছে আমার নেগেটিভ, মানে নিজের নামটা শুরুতে থাকতে হবে, হিসাবটা হচ্ছে এমন। এখন এটা নিয়ে যে বারবার বলতেছেন স্যার এটা মনে হয় ভুল হয়েছে, ওইটা মনে হয় ভুল হয়েছে, এরকম কনফিউশনে থাকেন না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যেটা বলছি যে স্যার প্রিপোজিশনের পরে কি বসে, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্মটা বসে, এটা একটু মাথায় রাখবো যে প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম গুলা বসে। আচ্ছা এবার আমি একটু বলে রাখি, যারা যুক্ত হয়েছেন অলরেডি আমাদের সঙ্গে অনেক সময় ধরে, তারা এখনো যারা ক্লাসটি শেয়ার দেননি, ক্লাসটি শেয়ার দিয়ে রাখেন, পেজের লিস্টটা আপ হয়ে যাবে, তাহলে ক্লাস কোয়ালিটি দেখবেন আরো ক্লিয়ার আসছে। এটা যত বেশি হয় তত বেশি শো করে, আপগ্রেড করে ফেসবুক থেকে। তো যাই হোক, তো আমরা যেটা বলছিলাম এখন পর্যন্ত, যে এখনো যারা ক্লাসটি শেয়ার দেননি, এখনো ক্লাস শেয়ার দেননি যারা, ক্লাসটি একটু শেয়ার দিয়ে ডান লিখে দেন, ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন এখন পর্যন্ত যারা শেয়ার দেন নাই।
ইতিবাচক অর্থ বুঝি নাই, যে লাইনটা ইতিবাচক অর্থ প্রদান করলে 2 3 1 ঠিকই তো আছে, 2 3 1। ও, এই জায়গাটুকু এটা মিস্টেক, এটা হচ্ছে স্বাভাবিক, তবে এই অংশটা ঠিক আছে, 2 3 1 মানে ইউটা এখানে আসবে, তাই না? থ্যাংক ইউ। আচ্ছা, আর এইখানে হচ্ছে আমাদের হি, শি, এটা এটা আপনারা সবাই জানেন, এটা মানে আনকনশিয়াস বা স্লিপ অফ মাইন্ড। ওকে, আর এটা হচ্ছে আই, উই। ওকে, আচ্ছা, তো যেটা বলছিলাম, আমরা এখন পর্যন্ত পার্সোনাল প্রোনাউনের ইউজেস দেখলাম, প্রিপোজিশনের পরে পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, তো বেশ কিছু অংশ দেখলাম। পার্সোনাল প্রোনাউনের পরে আমরা চলে যাব আমাদের অন্য প্রোনাউনে। ওকে, আচ্ছা, এমডি রবি খান বলছে এটি ক্লাস করতে আসছে, শেয়ার দিতে না। আচ্ছা, আপনাকে একটা কথা বলে দেই, এমডি রবি, আপনি ক্লাস করতে আসছেন, আপনি ক্লাস করেন, আপনি যদি শেয়ার না দেন আপনাকে কিছু বলিনি, বাট আমি বলছি যে শেয়ার দিয়ে রাখেন, আপনার পেজে সহজে থাকবে। আপনার যদি খুব বেশি সমস্যা হয় আপনি দিয়েন না, বাট এটা নিয়ে আশা করি কমেন্ট করা উচিত হয়নি আপনার। অ্যাজ এ স্টুডেন্ট ইউ ক্যান নট মেক এনি কমেন্ট লাইক দিস। সো আমি যেটা বলছি, হ্যাঁ, আপনি কমেন্ট করতে আসেননি, কেউ এখানে কমেন্ট করতে আসেনি, আপনি প্রয়োজন থাকলে করবেন, শেয়ার প্রয়োজন থাকলে দিবেন। তো আমি বলছি যদি মনে হয় আপনার প্রয়োজন তাহলে আপনি শেয়ার দিবেন। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা বলি, আমাদের যে পরবর্তী অংশ, আমরা পার্সোনাল প্রোনাউনের পরবর্তীতে বেসিক থেকে যেহেতু আলোচনা করতেছি, এখানে আছে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে একটা কথা, বাট রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমি সবার শেষে করব, কারণ আমার সিকোয়েন্স মেনটেন করে করলে সুবিধা হবে, আপনাদের বুঝতেও সুবিধা হবে। পার্সোনাল প্রোনাউনের পরে চলে যাবেন ইন্টারোগেটিভ প্রোনাউনে, এগুলো পরবর্তীতে এখানে আছে পেজ বাই পেজ। ইন্টারোগেটিভ প্রোনাউনটা পেজ নাম্বার কততে আছে আমি দেখে বলে দিচ্ছি। ইন্টারোগেটিভ প্রোনাউন আছে হচ্ছে হ্যাঁ, ইন্টারোগেটিভ প্রোনাউন, এবার পেজ নাম্বার হচ্ছে 66। ওকে, আচ্ছা, এই 66 নাম্বার পেজে ইন্টারোগেটিভ প্রোনাউনটা আছে, তাহলে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনটা একটু দেখে আসবো। আচ্ছা, ইন্টারোগেটিভ প্রোনাউন, আমরা এখানে বেশ কিছু বিষয় লিখবো যে ইন্টারোগেটিভ প্রোনাউন গুলা কিভাবে কি কি থাকবে। তবে এখানে কিছু ওয়ার্ড আছে, আপনারা যদি ইন্টারোগেটিভ প্রোনাউন দেখেন, এখানে আছে হু, হুম, হুচ, হুইচ, হোয়াট ইত্যাদি ইত্যাদি, কথাটা আর দরকার নাই, এই কটাই, ইত্যাদি এর বাহিরে আর নাই। হ্যাঁ, তাহলে আমরা সেখানে যেটা রাখতে পারি সেটা হচ্ছে হু, আর একটা হচ্ছে কি স্যার হুইচ, হু, হুইচ এবং হোয়াট। এখন এখানে আমি কেন এই কটা লিখলাম যে হু, হুইচ, হোয়াট, এক্ষেত্রে হু লেখা আছে, হুটা হয়ে যেতে পারে হোম, আর হুইচের সাবজেক্টিভ ফর্ম ছাড়া অবজেক্টিভ ফর্মও হতে পারে, সেটাও আলাদা আলাদা করে নিব। এখন পর্যন্ত এই যে ওয়ার্ড গুলা লিখছি যে হু, হুইচ, হোয়াট, আপনারা যদি এটা দেখেন, আমরা এটা যেটা করতে পারি যে অবশ্যই শেষে, এই সেন্টেন্সের শেষে তাহলে লিখতে পারেন যে সেন্টেন্সের শেষে, তাহলে সেন্টেন্সের শেষে কি থাকবে স্যার, একটা ইন্টারোগেটিভ সাইন থাকে, এটা হচ্ছে একটা বিষয়। সাধারণত সিম্পল সেন্টেন্সের শুরুতে বসে, তাহলে আমরা বলতে পারি স্যার এই ওয়ার্ডগুলা সেন্টেন্সের কোথায় বসবে, সেন্টেন্সের শুরুতে বসে, এটা একটু মাথায় রাখতে হবে যে সেন্টেন্সের শুরুতে বসে ইন্টারোগেটিভ সাইন থাকে এবং সেন্টেন্সের শুরুতে বসে, দুইটা আলাদা আলাদা পার্ট। আচ্ছা, এখন খেয়াল করেন এই অংশটা, আমি এখানে দুইটা ওয়ার্ড লিখি নাই যেটা বইতে লেখা আছে, একটা হচ্ছে হুম লেখা আছে, আর একটা হচ্ছে কি লেখা আছে জানেন, হুজ। এই হুজ যেটা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অবশ্যই এর সাথে কি থাকে, এর সাথে আরেকটা নাউন থাকে, যেমন হুজ ফ্রেন্ড আর ইত্যাদি ইত্যাদি, এটা অ্যাডজেক্টিভ, আমি এই জন্য এটা লিখি নাই, বাট বইতে মন গড়া ভাবে লেখা আছে তাই আপনাদেরকে বলছি, এটা আসবে না এখানে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলতে পারেন আপনি, ইন্টারোগেটিভ প্রোনাউন এটাকে বলা যাবে না। আর হুম যেটা দেখতেছেন, এই যে হুম, এইটা প্রোনাউন বলা যায়, তবে এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। কেন আমি এটা এক্সট্রা করে লিখি নাই, কারণ হুর মধ্যে এটা আছে, যেমন আই থাকলে তারপরে মি আছে, আপনি জানেন, সেম ভাবে হু থাকলে হুম থাকবে, তাহলে আপনি হু, হুইচ, হোয়াট, এই তিনটা ওয়ার্ডকে আপনি নিতে পারেন ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে, হুর অবজেক্টিভ ফ্রম হুম, তবে হুজ যেটা, এটা হচ্ছে কি, এটা অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলতে পারেন, এটাকে ইন্টারোগেটিভ প্রোনাউন ডিরেক্টলি বলা যায় না। আচ্ছা,
আচ্ছা, এখন আমরা একটু দেখে আসি এই ওয়ার্ডগুলা সেন্টেন্সের সাধারণত শুরুতে বসে। এখন প্রিভিয়াস কিছু কোয়েশ্চেন যদি আপনি দেখেন, যেখানে জাস্ট লেখা আছে হুইচ ওয়ান ইজ দ্য রিলেটিভ, রিলেটিভ তো এখনো আসে না, ইন্টারোগেটিভ, যাতে একটাই প্রশ্ন আসছে, দ্য ওয়ার্ড হুম ইজ এ ড্যাশ প্রোনাউন। তাহলে হুম এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, তবে এটা লাস্টে বসে সেন্টেন্সের, তার মধ্যে থাকে, আলাদা করে এখানে প্রশ্ন নেই। যেমন আপনি যদি দেখেন কোথাও লেখা আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তো এই যে ওয়ার্ডটা যখন বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই প্রশ্নের ওয়ার্ডটা এটা ইন্টারোগেটিভ প্রোনাউন, এই হচ্ছে হিসাব। তো এরকম আরো আছে হু আর ইউ, আপনি যখন কাউকে বলেন, অথবা হুইচ ইজ ইউর বেস্ট কালার, এরকম ওয়ার্ড গুলা থাকতে পারে, বা হোয়াট ইজ ইউর বেস্ট কালার বা ফেভারিট কালার, এই টাইপের ওয়ার্ড গুলো আমরা নিয়ে থাকবো। ইন্টারোগেটিভ প্রোনাউনের পরে পাশাপাশি পাবো আমরা যেটা, তার নাম হচ্ছে 3 নাম্বার রিলেটিভ প্রোনাউন। ওকে, রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এবার রিলেটিভ প্রোনাউনের ব্যাপারটা, যেমন যে ওয়ার্ডগুলো আমরা ওখানে লিখেছিলাম, যেমন লেখা ছিল হু, লেখা ছিল হোয়াট, লেখা ছিল হুইচ, এই ওয়ার্ডগুলোর সাথে আরো একটা ওয়ার্ড এক্সট্রা যোগ করছি, তার হচ্ছে কি দ্যাট। এই যে ওয়ার্ডগুলো আমি লিখেছি, এইগুলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এক্সট্রা যুক্ত করছি কাকে, দ্যাট। এখন কথা হচ্ছে এরা সবসময় কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয়। তাহলে আমরা যদি বলি এদেরকে, যে এদেরকে সর্বদা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয়, তাহলে এদেরকে সর্বদা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয়, এটা হচ্ছে একটা বিষয়। সাধারণত সেন্টেন্সের মাঝখানে বসে, যেহেতু নামই রিলেটিভ, তাহলে সে কোথায় বসে, সাধারণত সেন্টেন্স এর মাঝে বসে। এটা কমপ্লেক্স সেন্টেন্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, যে কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয় রিলেটিভ প্রোনাউনকে, কোথায় কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয়। একটু কমেন্টে লিখে ফেলেন রিলেটিভ প্রোনাউন কমপ্লেক্স সেন্টেন্স, রিলেটিভ প্রোনাউন কমপ্লেক্স সেন্টেন্স। আবার বলছি, রিলেটিভ প্রোনাউন কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয়, এটা পরীক্ষাতে অনেকবার আসছে। ওকে, রিলেটিভ প্রোনাউন কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয়। আচ্ছা, একজন প্রশ্ন করছে ডব্লিউএস, এই ওয়ার্ডগুলো কেন শুরুতে বসে? ভাই, সেন্টেন্স ইন্টারোগেটিভ হলে ওগুলো শুরুতে বসবে, এটা নিয়ম। যদি রিলেটিভ হয় তাহলে মাঝখানে বসবে, এটাও নিয়ম। তো এইভাবে করে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইটুকু যদি ক্লিয়ার বুঝতে পারেন, এবার ধরেন আমি একটা সেন্টেন্স আপনাদের রিলেটিভ প্রোনাউন রিলেটেড প্রশ্ন দিয়ে দেই। যেমন একটা প্রশ্ন আসছিল, যেখানে আছে ইট ইজ আই হু এম টু ব্লেম। তো একটা প্রশ্ন বলছে যে ইট ইজ আই, তারপর বলছে কি যে হু এম টু ব্লেম, এটাই আমি যাকে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে এক্ষেত্রে হচ্ছে হু, অথবা আই টুক a car which was black। তো এই যে হুইচ, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, সাধারণত কোথায় বসে, সেন্টেন্সের মাঝে বসে। আবার বলছি, সবাইকে একটু কমেন্ট করে ফেলেন বারবার যে হ্যাঁ, এটা কোথায় বসে, সেন্টেন্সের মাঝে বসে। রিলেটিভ প্রোনাউন কমপ্লেক্স সেন্টেন্সের মাঝে বসে, আর ইন্টারোগেটিভ সাধারণত কোথায় বসে, শুরুতে বসে। এই দুটা বিষয় একটু মাথায় রাখলে আর সাধারণত সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয়। গুড, অনেকেই কমেন্ট করছে, এভাবে করে কমেন্ট করে ফেলেন, দেখবেন ক্লাসের মধ্যেই পড়া অনেকটা হয়ে যাচ্ছে। তাহলে বলছি রিলেটিভ প্রোনাউন কমপ্লেক্স সেন্টেন্সে কোথায় বসে, মাঝে বসে। রিলেটিভ প্রোনাউন কমপ্লেক্স সেন্টেন্সের মাঝে বসে। আচ্ছা, এখান থেকে আপনারা কিছু প্রশ্ন নিতে পারেন। আচ্ছা, এখানে একটা কথা বলে দেই, শোনেন। এই যে রিলেটিভ প্রোনাউন আছে না, তারপরে যে ভার্ব নাকি আর হবে নাকি এম হবে, এটা সর্বদা নির্ভর করে তার অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ অনুসারে। যেমন এখানে দেখতেছেন হু লেখা আছে, হুর পরে আই, এই আই থাকার জন্য এখানে লেখা হয়েছে এম। যদি আমি সেন্টেন্সটাকে ঘুরাই, এটা আরেকটা সেন্টেন্স এভাবে লিখতাম, ধরেন যে ইট ইজ আই, এই আই না লিখে এখানে এবার লেখা হলো কি ইট ইজ হি, হির সাথে কি বসে ইজ, তখন আপনাকে এখানে হু দিয়ে এখানে ইজ লিখতে হইতো। ইট ইজ আই বা ইট ইজ হি হু ইজ টু ব্লেম, এই ধরনের কথা মনে রাখবেন।
আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে জানান। রিলেটিভ প্রোনাউনের পরে আমরা চলে যাব, এর পরবর্তীতে আমাদের আরো একটা প্রোনাউন আছে যার নাম পেজ নাম্বার 71, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন পরীক্ষাতে ডিরেক্ট প্রশ্ন আসে, কোনগুলা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা হুইচ ওয়ান ইজ দ্য ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আপনি সরাসরি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা ডিপি লিখে ওই ওয়ার্ডগুলা লিখে ফেলবেন। সেটা হচ্ছে কি, ইচ, ইচ, আইদার, নেইদার, ইচ, আইদার, নেইদার। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে আমাদের ইচ, আইদার, নাইদার বলি আমরা, বা ইচ, এইদার, নেইদার। মনে রাখবেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এই তিনটা, লিখে ফেলবেন কমেন্টে যে স্যার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গুলো কি কি, ইচ, আইদার, নাইদার। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এখানে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এদের পর, এখানে রুলটা ওখানে লেখা আছে, তাহলে এদের পরে ভার্ব সর্বদা সিঙ্গুলার বসে। ভার্ব সর্বদা, এদের পরে ভার্ব সর্বদা কি বসবে, সিঙ্গুলার বসে। তাহলে এদের পরে ভার্ব সর্বদা সিঙ্গুলার বসে, এটা একটু মাথায় রাখতে হবে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এদের পরে ভার্ব সর্বদা সিঙ্গুলার বসে। ওকে, তাহলে এই পর্যন্ত একটু দিয়ে দেন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যেটা, এদের পরে ভার্ব সর্বদা কি বসে, সিঙ্গুলার বসে। এখন এটা মাঝে মাঝে ঘুরায় লেখা থাকে, যেমন ধরেন যদি আমরা দেখি সেন্টেন্স এরকম হতে পারে যে ইচ ইজ প্রেজেন্ট হিয়ার, মানে সকলে এখানে উপস্থিত আছে, অথবা প্রিপোজিশন দ্বারা মাঝে মাঝে যুক্ত হতে পারে, সেটা কমন এরকম লেখা থাকতে পারে, ইচ অফ দ্য বয়েজ। মনে রাখবেন এরকম অফ দ্বারা যুক্ত থাকলে কোন সেন্টেন্সের সাবজেক্ট হলে তার পূর্বর যেটা থাকে সেটা অনুসারে ভার্ব বসে। তাহলে ইচ অফ দ্য বয়েজ যদি বলি, তখন আমাকে লিখতে হবে এখানে যে ইজ প্রেজেন্ট হিয়ার, যে ইচ অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট হিয়ার। হিসাবটা এমন যে ইচ অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট হিয়ার অথবা ইচ ইজ প্রেজেন্ট হিয়ার, এইভাবে করে আমরা ডিটেলস আকারে নিতে পারি, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখন আমি যদি চাই নাইদার দিয়ে করতে পারি, যেমন লেখা থাকতে পারে নাইদার অফ দেম ইজ, তখন আমাদের এটা আসতে পারে ডুইং ওয়েল। ওকে, তাহলে এইভাবে করেও আসতে পারে নাইদার অফ দেম ইজ ডুইং ওয়েল, অথবা ইচ দিয়েও করতে পারবো, যেটা আমরা ইচ্ছা ইনশাল্লাহ করতে পারবো, সমস্যা হবে না। তাহলে এই পর্যন্ত একটু, হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এভাবে লিখবেন, ইচ, আইদার, নাইদার। ওকে, আচ্ছা, তাহলে এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন দেই, সেটা একটু সবাই সলভ করার চেষ্টা করেন। ওকে, each of the girl dash to be happy। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, want নাকি wants, কোনটা ব্যবহার করতে হবে একটু কমেন্ট করে ফেলেন এটা, যে each of the girl want নাকি wants কোনটা হবে। আচ্ছা, নেট একটু দুর্বল, নেট স্লো, এই জন্য একটু সমস্যা হতে পারে। আপনারা হয়তো অনেকেই, আপনাদের নেট সমস্যা হতে পারে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি হবে স্যার, আমি এখানে একটা সেন্টেন্স দিয়েছি, যেটা কি হবে একটু আমাকে কমেন্টে জানিয়ে দেন যে স্যার এখন পর্যন্ত আমরা যেটুকু করছি এক্ষেত্রে কি হবে, ইচ, আইদার, না। বলেন এটা কি হবে, ওয়ান্ট নাকি ওয়ান্টস?
ডিস্ট্রিবিউটিভের পরে আমরা চলে যাব রিসিপ্রোকাল। ওকে, রিসিপ্রোকাল প্রোনাউন। তো রিসিপ্রোকাল প্রোনাউন কোনগুলা আপনারা জানেন, একটা হচ্ছে ইচ আদার, যেটা হচ্ছে দুইয়ের মধ্যে বোঝালে বা দুইজনের মধ্যে বোঝালে আমরা সেটা লিখলাম দুইয়ের মধ্যে বোঝালে। ওকে, দুইজনের মধ্যে বোঝালে সেটা কি হবে, ইচ আদার। ইচ আদার দুই, আপনার ইচ আদার যখন লিখবেন যে স্যার ইচ আদার দুই, আচ্ছা ওকে, তাহলে ইচ আদার সমান সমান কয়জন, দুইজনের মধ্যে বোঝালে। আচ্ছা, আর একটা হচ্ছে কি স্যার ওয়ান অ্যানাদার। ওয়ান অ্যানাদার, তো ওয়ান অ্যানাদারের বিষয়টা কেমন, সেটা হচ্ছে দুইয়ের অধিক বোঝালে। ওকে, যে স্যার দুইজনের অধিক বোঝালে, তাহলে ওয়ান অ্যানাদার হচ্ছে দুইয়ের অধিক বোঝালে। তো দুইজনের মধ্যে বোঝালে ইচ আদার, দুইয়ের অধিক বোঝালে ওয়ান অ্যানাদার। এখন সেন্টেন্স যদি আমরা দেখি, ধরেন কোন একটা সেন্টেন্স এখানে আসছিল, দে ফাউট উইথ ওয়ান অ্যানাদার নাকি ইচ আদার। তো এইখানে কথা একটা আছে যে স্যার দে ফাউট,